হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল উইথ অননার নতুন একটা এপিসোড নিয়ে। ভিডিওটা শুরু করার আগে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমি আজকে শুনতে পেরেছি যে আজ সকালবেলায় সিলেটে নাকি হচ্ছে ভূমিকম্প হয়েছে। ওটা শুনে অ্যাকচুয়ালি আমি অনেক মানে কি বলবো, অনেক ভয় পেয়েছি। তবুও আল্লাহর রহমতে শুনলাম ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ 4.3 ছিল। বলা যায় যে মডারেট লেভেলের একটা ভূমিকম্প হয়েছে। বাট এর আগে আমরা যে তুরস্কে অথবা সিরিয়াতে যেই ভূমিকম্পর দেখলাম যেগুলো, এগুলো আমাকে মাঝখানে এতটা ট্রমাটাইজ বানাই দিয়েছিল, আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। ওই টাইমটাতে আমি এইভাবে ভিডিও বানাচ্ছিলাম না, তাই এই টপিকে এইভাবে কথা বলা হয় নাই। প্রত্যেকটা ভিডিও আমাকে খুবই, আমি আমি জানি না, আমার এনজাইটি আরও বাড়াই দিছে। আর তার ভিতরে 200 ইয়ার্স ধরে আমাদের বাংলাদেশে ওইরকম বড় কোনো ভূমিকম্প হয়নি। সো আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছি যেন ছোট 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 করে ধাক্কা দিয়ে প্লেটটা সরে যাক, এরকম একটা বড় ধাক্কা না দিয়ে কোনো দেশেই যেন আল্লাহ এরকম সিচুয়েশন না দেয়। সো আমি বলবো, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, আমার কথা শুনছো, প্লিজ বাসায় একটু প্রিপেয়ার থাকার চেষ্টা করবে। অ্যাটলিস্ট ঠিক করে নিবে যে আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প আসে কোথায় লুকাতে হবে। সবসময় মনে রাখবে যে যেমন ধরো খাটের নিচে যদি কাঠের শক্ত টেবিল থাকে, অথবা তোমার বাসায় যে মজবুত পিলার আছে, কিচ্ছু না থাকলে সেটার নিচে কিন্তু আমাদেরকে লুকিয়ে যেতে হবে। মজবুত পিলারের নিচে দাঁড়ালে যে সুবিধা, নর্মাল তুমি যদি দেয়ালের পাশে দাঁড়াও, যে কোনো কাঁপুনিতে আল্লাহ মাফ করুক দেয়ালটা আমাদের গায়ে ভেঙে পড়তে পারে, বাট পিলার সহজে নড়ে না। সো পিলারের নিচে থাকলে সম্ভাবনা খুব কম থাকে যে তোমার গায়ে দেয়াল পড়বে। কারণ যদি এটা দুই দেয়ালের মাঝখানে একটা লম্বা পিলার হয়, দেয়ালগুলো এভাবে পড়বে, পিলারের গায়ের উপরে এভাবে পড়ার কোনো ওয়ে নাই। সো এই জিনিসগুলো মেকশিওর করবে। যেমন আমাকে স্নিগ্ধ বারবার শেখায়, যেহেতু আমি 10 তলায় থাকি, ভূমিকম্প হলে আমি কখনো নিচে নামতে পারবো না। আমাকে আমার হাজব্যান্ড শিখিয়েছে যে যদি পারো, আমাদের বাসার কাঠের টেবিল রয়েছে একটা অনেক মজবুত, আমাকে বলছে ওখানে লুকিয়ে যেতে, অথবা আমি যেন ছাদে উঠে যাই, নিচে যাওয়ার চেষ্টা না করি। আর মেকশিওর করবে যখন এরকম ভূমিকম্প হচ্ছে কখনোই লিফটে উঠবে না, কারণ এটা খুবই রিস্কি। যে কোনো সময় লিফট বন্ধ হয়ে যেতে পারে, সেখান থেকে উদ্ধার করা অনেক কষ্ট হয়ে যেতে পারে। তো আমি ভাবলাম যে প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। আমার নর্মালি তো অনেক পার্স ব্যাগ আছে, আমার একটা মিডিয়াম সাইজের একটা পার্স ব্যাগ আছে, যেটার ভিতরে আমি পানি, তারপর হচ্ছে এক সেট কাপড় এবং কিছু টাকা পয়সা এবং হচ্ছে মোবাইলের এক্সট্রা চার্জার, এরকম কিছু জিনিস রেখে দিছি। এর রিজন আল্লাহ মাফ করুক, যদি এরকম কোনো সিচুয়েশন হয়, কোনো জায়গায় আটকে যাই, ইনস্ট্যান্ট আমার কাছে যেন কিছু জিনিস থাকে। সো এই জিনিসটাকে আমি এমনিতে করেই আমার দরজার সাথে এটাকে হচ্ছে ঝুলায় রেখে দিছি, যে আল্লাহ মাফ করুক কোনো রকম যদি এরকম সিচুয়েশন হয়, অ্যাটলিস্ট পানি, কিছু জিনিস যেন আমার কাছে থাকে। আমি এখনও এখানে খাবার রাখি নাই, আল্লাহ যদি সামর্থ্য দেয়, আমি চাই না আল্লাহ মাফ করুক যেন এরকম সিচুয়েশন না আসুক, এখানে একটা বিস্কিট টিস্কিট কিছু একটা রেখে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা বাসায় অবশ্যই তোমাদের ছোটো ভাই বোনদেরকে শিখিয়ে দিবা, কারণ কখন যে ভূমিকম্প হবে না হবে এগুলো সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা থাকবে না। সো ধরো বাসায় বড়রা কেউ নাই, ছোটরা আছে, এই মুহূর্তে তারা কি করবে, এগুলোর কিন্তু একটা বাসাতে কাইন্ড অফ বলা যেতে পারে একটু ট্রেনিং টাইপের দেওয়া উচিত। সো আমি যতটুকু এই ব্যাপারটাতে জ্ঞান রাখি, আমি যা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরও দোয়া করতেছি আল্লাহ যেন কোনো মানুষের উপরে এরকম বিপদ না আনে। এমন যেন হয় যদি ভূমিকম্প হয় যেদিকে পৃথিবীর মানুষ থাকে না, অথবা ফাঁকা এরিয়া ওইরকম কোনো জায়গায় হোক, জনমানব যেখানে আছে সেখানে যেন না হোক। আর ছোটো ছোটো করে প্লেটটা নড়ে যাক, যেন কারো প্রবলেম না হোক। আল্লাহর কাছে এটাই দোয়া রইলো। আমি চাই তোমরাও এই দোয়াটাই করো। সুইয়া ভালোই টেনশন, আমি ভালোই ভয় আছি। আমি ভূমিকম্প প্রচণ্ড ভয় পাই, আর প্রতিবার একটু 2 সেকেন্ডে যেন ভূমিকম্প হলে আমি টের পেয়ে যাই। আমি জানি না কেন, আমি খুবই ফিল করতে পারি, যে কারণে আমার আরও বেশি ভয় লাগে। আমার হাজব্যান্ড দেখা যায় ঘুমায় গেছে, ও জানেই না বড় একটা ভূমিকম্প হয়ে গেছে, ঘুম থেকে উঠে এরকম। আমার শ্বশুর বাড়ির সবাই এরকম টাইপেরই, আমার বাসার মানুষরাও খুব একটা টের পায় না, বাট আমি খুবই টের পাই, যে কারণে আমি আরও বেশি ভয় পাই। সো সবার জন্য অনেক দোয়া রইল, যেন সবাই সিকিউর থাকতে পারো, সেফ থাকো। আমিও চেষ্টা করব যতটুকু পারি সেফ থাকার।
সো গম্ভীর আলোচনা শেষ করে চলো খুবই মাইন্ড ব্লোয়িং, মাইন্ড টুইস্টিং একটা ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করি। আজকের যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি, মেরি নামের মেয়ের একটি গল্প। সে হচ্ছে একটা ফেমাস রাইটার। রাইট নাও সে গল্প লিখছে না, কজ সে তার 2 সন্তান এবং তার হাজব্যান্ড টমকে নিয়ে একটা কোয়ালিটিফুল লাইফ লিড করার চেষ্টা করছে। এখন 2টা বাচ্চাই নতুন স্কুলে ভর্তি হয়েছে। সো সে চাচ্ছে তার বাচ্চারা যেন মায়ের প্রপার গাইডেন্সটা পায়। সো এখন সে লেখা থেকে অবসর নিয়ে কাইন্ড অফ এখন সে বাসায় কাজ করছে। বাট হঠাৎ করে একদিন যেটা হয়, ও যেখান থেকে বই প্রকাশ করে ওই প্রকাশনী থেকে 2জন এমপ্লয়ি আসে তার সাথে যোগাযোগ করতে। ওর সাথে অনেক দিন যেহেতু দেখা হয় না, ওরা বলে যে চলো একটু মিটিং করি। তো তখন ম্যারি বলে আচ্ছা তোমরা আমার বাসায় আসো। দেন আসে, কেমন আছো, ভালো আসে, এরকম কথাবার্তা বলে। দেন তখন ওখান থেকে একজন এমপ্লয়ি ওকে যেটা বলে যে অনেক দিন তো হয়ে গেল, তুমি অনেক দিন ধরে বের করছো না। আর তাছাড়াও রাইট নাও আমাদের আগের যে মালিক ছিল উনিও পরিবর্তন হয়েছে, উনি খুবই প্রেশার দিচ্ছে তোমার যে আগের একটি বুক ছিল অনেক পপুলার, সেটার যেন তুমি একটা সিরিজ বের করো। তো এটা শুনে ম্যারি কাইন্ড অফ একটু খেপে যায় যে তোমাদের সাথে আমার কথাবার্তা করার কথা ছিল, তোমরা বলেছিলে আমাকে অনেক দিন ধরে দেখো না, সেই কারণে আসছো। আমি তো লেখা নিয়ে কোনো কথা বলার জন্য তোমাদেরকে বাসায় ডাকি নাই। মানে কাইন্ড অফ একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কজ ও সবাইকে বলছে ও একটু ব্রেক নিতে চাচ্ছে। সেখান থেকে ওর প্রকাশনী থেকে এরকম ফোর্স করতেছে ওকে বুক লেখার জন্য, যেটা ও একদমই পছন্দ করতেছে না। তো ওখানে একজন মেয়ে থাকে, আমরা মেয়েটার নাম ধরে রাখি, ধরো কি ওকে নামে রাখতে, পলি। সো পলি ওকে বলতেছে যে আমরা একটা রেমুনারেশন নিয়ে এসেছি আপনার জন্য, এই সম্মানীটা যদি আপনি একটু দেখতেন, হোপফুলি আপনি গল্পটা লিখতে রাজি হয়ে যেতেন। তো এই কথা শুনে খুবই মাইন্ড করেও দেন ওদেরকে বলে যে আমি মনে করি তোমাদের এখন চলে যাওয়া উচিত। তো ওরা যখন চলে যাবে, পলি মেয়েটা হচ্ছে ম্যারিকে বলে যে এখন তো আপনার বাচ্চাদের পড়াশোনা কোথায় করবে, কত টাকা লাগবে, সেগুলো নিয়ে চিন্তা করা লাগে না। আপনার মাথার উপরে এখন বড় একটা ছাদ আছে, আপনার এখন ব্যাংকে অনেক টাকা আছে। কিন্তু এই ম্যারি যখন নতুন লিখতো, তাকে কিন্তু কোনো প্রকাশনী চান্স দেয়নি আমরা ছাড়া। আর এখন যখন আপনি পপুলার হয়ে গেছেন, এখন আমাদেরকেই আর আপনি গণ্য করতেছেন না, এটা তো উচিত না। তো এই কথাটা শুনে ম্যারি প্রচণ্ড মাইন্ড করে, বলে তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, আর তোমার মতো এমপ্লয়কে কিন্তু ফায়ার করা উচিত। সো একটু রাগ করে, দেন ওরা এখান থেকে চলে যায়। তো দিন শেষে ওর বাচ্চারা স্কুল থেকে ফিরে, ওর হাজব্যান্ড টমও চলে আসছে। সো ও হাজব্যান্ড ওয়াইফের জন্য রান্নাবান্না করছে। এখন জিনিসটা এরকম হয় যে টম যখন ড্রয়িং রুমে বসেছিল, হঠাৎ করে দেখে যে একটা ছোট একটা হচ্ছে লেটারের খাম, যেটা হচ্ছে দিয়ে গেছে ওরা। তো হঠাৎ করে টম ওর ওয়াইফকে জিজ্ঞাসা করতে থাকে ম্যারিকে যে তোমাকে যে একটা অফার দেওয়া হয়েছে, তুমি কি ভাবছিলে আমার থেকে লুকায় রাখবা, আমাকে জানাবা না? তখন ম্যারি বলে নো নো নো, জিনিসটা একদমই এরকম না। ওরা আমাকে একটা অফার দিয়েছে, আমি খুলে পর্যন্ত দেখি নাই, কজ আমি এখন আমার বাচ্চাদেরকে আর তোমাদেরকে একটা কোয়ালিটি টাইম দিতে চাচ্ছি, যে কারণে আমি এখন এই অফারটা নিতে চাচ্ছি না। বলে তুমি কি খুলে দেখছো এটা? পরে বলি কি না না, আমি খুলেও দেখিনি, আমি মনে করি না খুলে দেখার দরকার আছে। তো জামাইটা খোলার পরে দেখে যেখানে $2 মিলিয়ন অফার করা হয়েছে। গত বুকটা যতটা পপুলার হয়েছিল, সব বই বিক্রি করার পরও ও এত টাকা ইনকাম করে নাই। তো এটা দেখে ম্যারি অনেক অবাক হয়ে যায়, টমও অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন বলে যে প্লিজ তুমি লেখা আবার শুরু করো। তখন ওর ওয়াইফ ওকে বলতে থাকে দেখো, আমি যখনই লিখি দেখা যায় আমার মাথার ভিতরে অনেক কিছু চলে, এর ভিতরে বাচ্চাদেরকে মানুষ করা, তোমাকে সময় দেওয়া, এগুলো আমার হয়ে ওঠে না। এই মুহূর্তে আমি লিখতে চাচ্ছি না। তো ওরা দুজনে এই ব্যাপারটা নিয়ে হালকা একটু বলতে পারো কথা কাটাকাটি, অথবা একটু হালকা লাইট আর্গু করতে থাকে। তখন ওর মানে ম্যারি বলতে থাকে ওর হাজব্যান্ডকে চলো আগে আমরা ডিনারটা শেষ করি, দেন এই ব্যাপার নিয়ে কথা বলবো। তো যখন ডিনার শেষ, বাচ্চারা ঘুমিয়ে গেছে, এখন টম আবার বলতেছে যে তোমার কিন্তু এই অফারটা নিয়ে নেওয়া উচিত। এইবার ম্যারি একটু যেতে যাবে, আচ্ছা আমি বুঝলাম না, তুমি কাজের জন্য আমাকে প্রেশার দিচ্ছ কেন? এটা তো হচ্ছে ক্রিয়েটিভ লাইন, যখন আমার মন যাবে তখন আমি কাজ করব। তখন টম একটু থতমত খেয়ে বলে কি যে আসলে একটা ব্যাপার, আমি যে কীভাবে তোমাকে বলি, কি যে করবো আমি বুঝতে পারতেছি না। ম্যারি তখন বলতে থাকে আমাকে ক্লিয়ারলি বলো। বলছে আসলে আমি রিসেন্টলি একটা ইনভেস্টমেন্ট করে ফেলছি। বলছি
কী ইনভেস্টমেন্ট করে ফেলছো? বলছে আমাদের যা রিজার্ভ ছিল ওখান থেকে টাকা নিয়ে আমি ইনভেস্টমেন্ট করছি। তো ম্যারি বলতে থাকে কত টাকা তুমি ইনভেস্টমেন্ট করছো? তখন টম বলে যে হাফ। ম্যারি বলতেছে আমাদের রিটায়ারমেন্টের জন্য যে টাকা জমায় রাখছি সারা জীবনের জন্য, তার হাফ টাকা তুমি খরচ করে ফেলছো। পরে বলছিল আমি বুঝতে পারি নাই, এখন টাকা তো সবই ধরা পড়ে গেছে, বিজনেসে লস খেয়ে গেছি, এখন তুমি যদি বইটা না লিখো আমরা কিন্তু ওর টাকাটা পাবো না। এখন ম্যারি ওর হাজব্যান্ডের উপরে রাগ করবে নাকি ও কী করবে বুঝতে পারে না, বাট ও বুঝতে পারে যে রাইট নাও এমন সিচুয়েশন, যদি ফিউচার ওদের সিকিওর করা লাগে অবশ্যই ওকে বুক আবার লিখতে হবে। তো ম্যারির একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে ইলিন। তো ওরা দুজন মিলে দেখা যায় সবসময় জিম করতে পছন্দ করে, মাসাজ নিতে পছন্দ করে, পার্লারে যেতে পছন্দ করে, এরকম টাইপের। তো এলিনের সাথে একদিন মাসাজ পার্লারে আসছে, দুজন মিলে রিল্যাক্স করছে স্পাতে। তখন ম্যারি বলতে থাকে যে আমাকে এখন না পারতে আবার বুক লিখতে হবে, কিন্তু বাচ্চাদেরকে কিভাবে সামলাবো আমি একদম বুঝতে পারছি না। তখন বলে যে এরকম অনেক ন্যানি পাওয়া যায় যারা কিনা হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করে থাকে, এরকম টেক কেয়ার সেন্টার রয়েছে বাচ্চাদের, তুমি চাইলে তো বাচ্চা এখানে দিতে পারো। বলছে না না না, আমি আগে অনেক শুনেছি অনেকেরই বাচ্চা এরকম ডে কেয়ার সেন্টারে দিচ্ছে, বাচ্চাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয়েছে, আমি চাই না আমার বাচ্চাদের এরকম কোনো এক্সপেরিয়েন্স হোক। তখন যেটা হয়, এলিন একটা জায়গার নাম ওকে বলে যে এরকম একটা জায়গা আছে যেখানে তুমি চাইলে ডে কেয়ার সেন্টারে নিজের বাচ্চাকেও রাখতে পারবা, আর ওদের কাছে অনেক কোয়ালিটিফুল মেয়েরাও থাকে, তুমি চাইলে তাদেরকে অ্যাজ এ ন্যানি হিসাবে ফুল টাইমের জন্য নিজের বাসায় জব দিতে পারো। তো বেশ ওকে ফাইন। তো ও যেটা করে একটা ভিজিটিং কার্ড ওকে ওর টাওয়েলের উপর রেখে ওরা শাওয়ার করতে চলে যায়। তো ওই ঠিকানা অনুযায়ী পরের দিন ম্যারি ওই অফিসটাতে যায়, ওখানে যেয়ে দেখে বাচ্চাদেরকে প্রপারলি খুব সুন্দর করে টেক কেয়ার করা হয়, এবং ওখানকার যারা ইনচার্জরা রয়েছে কন্টিনিউয়াসলি এগুলো সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখতে থাকে যে বাচ্চাদেরকে কেমন করে টেক কেয়ার করা হচ্ছে। প্রত্যেকটা বাচ্চার জন্য একজন করে ন্যানি আছে। তো ওনারা বলতে থাকে যে আমরা তো এরকম সার্ভিস দিয়ে থাকি, এর সাথে সাথে আপনি যদি চান আপনি একজন ফুল টাইম ন্যানিকে আপনার বাসায়ও রাখতে পারেন। তো ও চিন্তা করতে থাকে যে বাচ্চা যদি ডে কেয়ার সেন্টারে থাকে ওর দেখা যাবে একটা টেনশন থাকবে, ও তো বাসায় বসেই কাজ করবে। সো যদি একটা ফুল টাইম ন্যানি নিয়ে নেয় তাহলে যে সুবিধাটা হবে, ও বাসায় বাচ্চাদেরকে দেখতেও পাচ্ছে, কাজেও মনোযোগ দিতে পারছে। তো বলে যে আমি বাসার জন্য এরকম ফুল টাইম ন্যানি নিতে চাই। তখন ওখান থেকে একজন মহিলা বলে তাহলে আমি কিছু মেয়েদেরকে আপনার বাসায় পাঠাচ্ছি, সো আপনি তাদের সাথে কথাবার্তা বলেন, দেখেন যদি কাউকে ভালো লাগে আমাদের জানাবেন। প্রত্যেকটি মেয়ে কিন্তু খুবই কোয়ালিটিফুল, এরা হচ্ছে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, যদি এমন হয় তারা ব্রিলিয়ান্ট, তাদের ব্যবহার আচার আচরণ ভালো, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো, তারা যদি হচ্ছে অ্যাজ এ ন্যানি হিসাবে ভালো করে থাকে আমরা তাদেরকে কিন্তু স্কলারশিপও দিয়ে থাকি। সো এখানে ব্রাইট মেয়েরা ছাড়া এবং ইন্টেলিজেন্সের সাথে ভদ্র মেয়েরা ছাড়া কিন্তু কোনো মেয়ে নাই। তো এটা শুনে ম্যারি অনেক ইমপ্রেস হয়। দেন পরের দিন বলে ঠিক আছে আপনি কয়েকজন আপনার পছন্দের মেয়েদেরকে পাঠান। তো এখানে অনেকগুলো মেয়ে আসে যাদের সাথে কথা বলে ম্যারির খারাপ লাগেনি, বাট ওইরকম স্পেশাল কাউকেও ফিল করতে পারেনি। কেউ এসে বলতেছে আপনার বাসাটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সেলফি তোলা যাবে। কেউ আবার বলতেছে যে বাচ্চাদের আওয়াজ আমার খুব একটা বেশি ভালো লাগে না, কেউ এরকম অনেকে অনেক টাইপের কথাবার্তা বলতেছে। তো ম্যারির অ্যাকচুয়ালি কাউকেই পছন্দ হয় নাই। তো সবাই যখন চলে গেছে তখন ও হাজব্যান্ডকে কল দিয়ে জানাচ্ছে যে অনেক মেয়েরাই আসছিল, ওখান থেকে আমার কাউকেই ভালো লাগে না, আমি এখন বুঝতেছি না কীভাবে বই লিখবো। তখনও খেয়াল করে একটা মেয়ে খুবই কিউট, খুবই ইনোসেন্ট, এরকম একটা ছোট কি বলা যায়, একটা শার্টের সাথে ছোট একটা স্কার্ট, চুলটা এরকম ঝুটি করা, দেখতে খুবই কিউটি টাইপের একটা মেয়ে সাইকেল চালায় আসতেছে। তখন ম্যারি বলতে থাকে ওয়েট, একটা মেয়ের এখন ইন্টারভিউ নেওয়া বাকি আছে, ওর সাথে কথা বলে দেন আমি তোমার সাথে কথা বলতেছি। তো ওর হাজব্যান্ড বলছে ওকে ফাইন, সমস্যা নাই। তো মেয়েটার নামটা একবার দেখিনি আমি, মেয়েটার নাম হচ্ছে গ্রেসি। তো এই গ্রেসি নামের মেয়েটা যখন আসে ওকে দেখে হাই হ্যালো করে, দেন ওকে বসতে বলে। দেন ম্যারি বলে তুমি কি কফি খাবা, অনেকক্ষণ ধরে সবার ইন্টারভিউ নিতে আমার মাথা ব্যথা করতেছে। তখন গ্রেসি বলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমাকে কফি দিতে পারেন। সো ওকে যেখানে বসতে বলছে ও বসে, ও খুবই হচ্ছে ধরো পড়ুয়া টাইপের মেয়ে, এরকম সাথে সাথে বই খুলে এরকম পড়তেছে। তো দূর থেকে ম্যারি ওকে লক্ষ্য করতেছে যে মেয়েটা
খুবই কিউট ইনোসেন্ট টাইপের, এর ভিতরে ওর পড়ার অনেক প্রবণতা আছে। এরকম যদি একটা মেয়ে তার বাচ্চাদের কি বলা যায় ন্যানি হয়, তো বাচ্চারা তো দেখা যাবে ওর থেকে বই পড়া শিখবে। তো এই জিনিসটা ওর কাছে খুব ভালো লাগে। দেন ওই মেয়েটার সাথে ও কথাবার্তা বলতে থাকে, ওর কথাবার্তাও খুব সুন্দর, এবং ও বলতে থাকে যে ওর একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, বাট পড়াশোনার পাশাপাশি ভালো একটা স্কলারশিপ পাওয়ার জন্য এখানেও কাজ করছে। তো ওর সাথে কথা বলতে বলতে ওকে জিজ্ঞাসা করে তোমার কি বই অনেক ভালো লাগে? তখন বলতে থাকে যে হ্যাঁ, আমার বই খুবই প্রিয়। তো কথা বলতে বলতে তখন ম্যারি ওকে বলে যে আমার কালেকশানে কিন্তু অনেক বই আছে, তুমি চাইলে পড়তে পারো। তো লাইব্রেরিতে ওকে নিয়ে যায়। মেয়েটা এত বই দেখে খুব পাগল হয়ে গেছে, এত বই আপনার কাছে! তো একটা বই এখান থেকে খুলে নিয়ে দেখার সময় ও এবার থতমত খেয়ে যায়, কজ ও জানতো না যে যার বাসায় আসছে সেও একজন কাইন্ড অফ মার্ডার থ্রিলিং গল্প লেখার একজন রাইটার। ও দেখে বলছে ও মাই গড, আমি রাইট নাও একজন রাইটারের বাসায় আসছি, তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। পরে বলছে না না না, আমি ওইরকম বড় রাইটার না, বাট আমি মোটামুটি বই লিখি। পরে মেয়েটা অনেক এক্সাইটেড। এরপর ওর একটা ফোন কল আসে ম্যারির, তো ও ফোনটা ধরতে চলে যায়। এর ভিতরে বাচ্চারা চলে আসছে বাসায়। তো বাচ্চারা চলে আসার সাথে সাথে গ্রেসি ওদের সাথে যে খুবই ফ্রেন্ডলিভাবে কথা বলতে থাকে। ওরা জিজ্ঞাসা করে তুমি কে, আমাদের বাসায় আসছো, আমাদের আম্মু কোথায়? আমি তোমার আম্মুর ফ্রেন্ড, তোমার আম্মু এখন ফোনে কথা বলছে, তাই আমি তোমাদের সাথে কথা বলতেছি। তো তখন বাচ্চাটা বলতে থাকে এটা কে? তো তখন ও যেটা খেয়াল করে ম্যারি ফোনে কথা বলতে বলতে ও বাচ্চাদেরকে খুব সুন্দর করে কাম ডাউন করানোর চেষ্টা করতেছে। বলছে আল্লাহ, তুমি বই লিখছো, আই মিন ছবি এঁকেছো? আচ্ছা আমি একটু দেখি। দেখে বলছে খুব সুন্দর হয়েছে ছবি আঁকাটা। বাচ্চাদের সাথে অত ফ্রেন্ডলি করে কথা বলছে। এটা দেখে মেরির অনেক পছন্দ হয়েছে। তো বাচ্চাগুলো যখন চলে যায় রুমে, তখন ম্যারি গ্রেসিকে বলে আসলে রাইট নাও আমাদের ফুল টাইম ন্যানির দরকার নাই, বাট আমরা শুধুমাত্র উইকেন্ডের জন্য এখন ন্যানি খুঁজতেছি। মানে তুমি স্যাটারডে সানডে আমার বাসায় কাজ করবে। যদি তুমি ফুল টাইমের জন্য জব খুঁজে থাকো, ইটস টোটালি ফাইন, তুমি চাইলে একটা জব দেখতে পারো। বাট যদি তুমি চাও শুধুমাত্র এখন উইকেন্ডে আমার বাসায় কাজ করার জন্য, তুমি কিন্তু চাইলে সেটা করতে পারো। তখন গ্রেসি বলে কোনো সমস্যা নাই, আপনি যে মনে করেছেন যে আমাকে নেওয়া যায়, এতেই আমি অনেক খুশি। মেয়েটা অনেক খুশি হয়, ম্যারিকে তখন একটা হাক দেয়, তখন দিয়ে চলে যায়। পরের দিন গ্রেসি চলে আসছে ওর বাসায়, বাচ্চাদেরকে খুব সুন্দর করে হ্যান্ডেল করছে, ওদেরকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। এতে যে সুবিধাটা হয়েছে, এখন ম্যারি নিজের জন্য একটা পার্সোনাল টাইম পেয়েছে। এখন বুক লেখার আইডিয়া মাথায় আসতেছে, হাজব্যান্ডকে পার্সোনালি টাইম দিতে পারে, ওরা একটু ইন্টিমেট হতে পারছে। কজ বাচ্চাদেরকে টাইম দিয়ে এত কিছু করে ওরা একদমই নিজেদেরকে নিজেরা টাইম দিতে পারতো না। এখন হাজব্যান্ড ওয়াইফ অনেক খুশি। তো এর পরের দিন ওর ফ্রেন্ড ইলিন বাসায় আসে। বাসায় এসে দেখে মেয়ে তো দেখতে খুবই সুন্দর, বয়স অনেক কম। তো ফ্রেন্ড ফাইজলামি করেই বলে এইরকম একটা ইয়াং, এরকম হট একটা মেয়েকে তুমি তোমার ন্যানি বানায় রাখছো, তোমার হাজব্যান্ডের ক্যারেক্টার না নষ্ট হয়ে যায়। তখন ম্যারি যেটা বলতে থাকে আমি আমার হাজব্যান্ডকে চিনি। আর এর থেকে বড় কথা, গ্রেসি মেয়েটা খুবই ইনোসেন্ট, আমি কখনো ওকে নিয়ে এরকম চিন্তাই করতে পারি না। পরে ওর ফ্রেন্ড বলতে থাকে এটা তো মানে হচ্ছে টু গুড টু বি ট্রু, মানে এটা এতটাই ভালো একটা মেয়ে হতে পারে। কজ মেয়েটা ওদেরকে খাওয়ায়, ঘুম পাড়ায়, পড়াশোনা করায়, মানে এলিন এটা মানতেই পারতেছে না। এর ভিতরে বাচ্চাগুলো বলতে থাকে যে প্লিজ প্লিজ আম্মু আমাদেরকে অনুমতি দাও, আমরা সুইমিং পুলে সাঁতার করব। এখন মা বলে না না না, এই ভর দুপুর এটা করার কোনো মানে হয় না, এখন আমরা একটু বসে আছি, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করো না। তখন গ্রেসি এসে বলে যে ম্যাডাম আপনারা যদি কিছু মনে না করেন, আমি ওদের সাথে সুইমিং পুলে যেতে পারি, আর আমি ওদের সব সময় খেয়াল রাখবো। ওকে ফাইন, বাট ও তো এক কাপড়ে আসছে। তখন ম্যারি বলে তোমার কাছে কি সুইমস্যুট আছে? তখন বলতে থাকে যে না। তো ম্যারি যেটা করে, ওর পুরানো একটা সুইমস্যুট ওর কাবার্ড থেকে বের করে দেয়। আর এটা পরার পর, যেহেতু এটা হচ্ছে ওয়ান পিস ছোটো একটা কাপড়, এটা পরে মেয়েটা খুব অকওয়ার্ড ফিল করতে থাকে। আয়নাতে দাঁড়ায় দাঁড়ায় নিজেকে দেখে, বাট ও কমফোর্টেবল না। তো এই জিনিসটা আমার ম্যারির কাছে খুব ভালো লাগে যে মেয়েটা একটু মডেস্টও আছে। তো ওকে একটা কোটি দেয় এটার উপরে পরার জন্য, বলছে এটা বলছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, এটা পরে এখন আমি একটু কমফোর্টেবল ফিল করছি। তো এরপরে যেটা হয়, বাচ্চাদের সাথে পানিতে নেমে ও বাচ্চাদের সাথে আনন্দ করতে থাকে। এদিক দিয়ে ওর মা বসে ওর ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। বাট ওর ফ্রেন্ড মেয়েটা কীরকম, মানে এরকম মেয়ে পাওয়া যায়, রিয়েলি এক্সিস্ট করে এত পারফেক্ট মেয়ে, মানে দেখতে সুন্দর, কথাবার্তা সুন্দর, ব্যবহার ভালো।
ও জিনিসটা একদমই বুঝতেছে না। এর ভিতরে ওর হাজব্যান্ড চলে আসে। তো হাজব্যান্ড চলে এসেই দেখে যে বাচ্চাদের সাথে গ্রেসি শাওয়ার করছে, পানিতে ফান করছে। তো ও ওই অবস্থাতেই ওর সাথে হ্যান্ডশেক করে। এটা দেখে ওর বান্ধবী ওর দিকে ম্যারির দিকে তাকে এরকম করে, অলরেডি শুরু হয়ে গেছে। বলছে প্লিজ আমার হাজব্যান্ডকে নিয়ে এই জিনিসগুলো এরকমভাবে বলো না, মেয়েটা খুবই ভালো। তো জিনিসটা এখানেই চলে যায়। এরপর যখন ওই ফ্রেন্ড ওর বাচ্চাকে নিয়ে চলে যায়, আর এদিক দিয়ে ম্যারির বাচ্চাদেরকে ও কাপড় চোপড় চেঞ্জ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে ঘুম পাড়াই দিছে। তো তখন ম্যারির হাজব্যান্ড টম ওর জন্য ডিনার বানাচ্ছিল, আর ম্যারি ওর জন্য বসে আছে। ওই সময় গ্রেসি এসে বলে যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তো তখন ম্যারি বলে আজকে তুমি অনেক হেল্প করছো আমাদেরকে, তুমি তোমার টাইমের থেকেও এক্সট্রা টাইম বেশি ছিলা, আসো আমরা একসাথে ডিনার করি। তখন ম্যারি যেটা বলতে থাকে যে এটা তো ফ্যামিলির কোয়ালিটি টাইম, এই টাইমটা আমি নষ্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা নিজেরা খান। তো এই জিনিসটা ম্যারি যেমন পছন্দ করছে, টমও অনেক পছন্দ করছে। মেয়েটা ছোটো হলে কী হবে, অনেক ম্যাচিওর। তো এইভাবে দিন কাটতে থাকে। তো একদিন যেটা হয়, ম্যারি লিখতে লিখতে ওর অনেক টায়ার্ড লাগতেছে, ওর ভালো লাগছে না, কী লিখবেও বুঝতে পারতেছে না, ওর মাথা ব্যথা করতেছে। তো ওই সময় গ্রেসি এসে ওকে বলে যে আমি আপনার জন্য চা বানায় আনি, আপনার খাইলে মনে হয় ভালো লাগবে। তো এরপর ওকে হচ্ছে চা বানায় দেয়, আর ম্যারি বসে বসে ওর পায়ে ম্যাসাজ করতে থাকে, কজ পায়েও একটা ব্যথা পাইছে। তো গ্রেসি এসে বলে আমি আপনার পাটা ঠিক করে দিচ্ছি, ম্যাসাজ করে দিচ্ছি। তখন ম্যারি বলে না না না, কোনো প্রয়োজন নাই। বলছে না না না, আমি খুব খুশি হব আমি যদি আপনাকে হেল্প করতে পারি। তোর পায়ে যখন ও ম্যাসাজ করতেছিল তখন ও তো এভাবে ঝুঁকে কাজ করছে, তো ম্যারির চোখ ওর আন্ডার গার্মেন্টসের দিকে গেছে। দেখে ম্যারির মনটা অনেক খারাপ হয়ে গেছে। এর রিজন ও যেটা রিয়েলাইজ করে যে মেয়েটা খুবই গরিব, আর ওর যে আন্ডার গার্মেন্টসগুলো আছে ও একটাই বারবার পরতেছে, আর এটা খুবই ময়লা আর অনেক পুরানো, ছিঁড়ে গেছে। তো এটা দেখে ভালো লাগে না, বলে কি যাও রেডি হও, এখন আমরা বাইরে যাব। তো যেটা করে ওকে একটা অনেক বড় একটা শোরুমে নিয়ে যায় কাপড় চোপড়ের, ওকে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে দেয়। বলে যে তোমার যে বয়স, এই বয়সটাই হচ্ছে আনন্দ করার। আমি যখন তোমার মতো ছিলাম তখন আমরা অনেক আনন্দ করেছি, অনেক ফান করেছি। আমি চাই অ্যাটলিস্ট তুমি ভালো কাপড় পরো, জিনিসগুলো যেন তোমার ভালো লাগে। মানে তুমি যখন বড় হয়ে যাবা তখন যেন তোমার মনে না হয় যে ইস আমি যদি এগুলো না মানে ট্রাই করতে পারতাম, এখন তো বয়স নাই। তো এই কথা বলে তখন গ্রেসি বলতে থাকে আপনি তো এখনও অনেক সুন্দর। বলছে না এখনও সুন্দর, বাট আমি মাঝে মাঝে আমার টিনেজার টাইমটা অনেক মিস করি। তো ম্যারি হঠাৎ করে ম্যারিকে হঠাৎ করে গ্রেসি বলে যে ওর হাতটা নিয়ে ওর বুকে রেখে বলে যে তুমি যদি আবার রিমেম্বার করতে চাও আমাকে ফিল করতে পারো। হোয়াট? ম্যারি বুঝে ওঠার আগেই তখন একজন এমপ্লয়ি এসে বলে যে ম্যাম আপনাদের কি চেঞ্জ করা হয়ে গেছে, টেস্ট করে ট্রাই করেছেন সবগুলো কাপড়? বলছে হ্যাঁ হ্যাঁ সব প্যাক করে দাও। তো সব প্যাক করে দিছে, এগুলো সব কিছু নিয়ে ও বাসায় চলে আসছে। চলে আসার পর ওর ম্যারির কাছে খুবই একটা মিক্স একটা ফিলিংস হচ্ছে। সেটা হচ্ছে গ্রেসি মেয়েটাকে ওর খুবই ভালো লাগে, ও একেবারে নিজের ছোটোবেলায় নিজেকে যদি কেউ টেক কেয়ার করতে পারে, তাকে যেভাবে একটা মানুষ ভালোবাসে ম্যারি ওকে সেভাবেই ভালোবাসে, কজ গ্রেসি খুবই ইনোসেন্ট। বাট মাঝে মাঝে ম্যারির কাছে মেয়েটাকে খুবই অ্যাট্রাকটিভ লাগে। তো ও না নিজেই নিজের ফিলিংসটা হজম করতে পারছে না, কজ ও সবসময় স্ট্রেট, ও কখনো মেয়েদের প্রতি উইক ছিল না। রাইট না ওর ব্রেনের ভিতর কী কাজ করছে বুঝতে পারতেছে না। তো ইলিনের সাথে ওর দেখা হয়, দেখার পর এটা শেয়ার করে। তো ইলিন বলতে থাকে তোমার কি কখনো ইন্টারেস্ট ছিল মেয়েদের প্রতি? বলছে না কখনোই আমি এরকম না, বাট কী হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। পরে বলতেছে যে তুমি এই এনার্জিটা তোমার বইয়ের লেখার কাজে লাগাতে পারো। কিন্তু বলছে ঠিকই বলছো। তো জিনিসটাও ইগনোর করে। ইগনোর করার পর এবারও বাসায় আসে। বাসায় এসে একটা সিগারেট খেতে খেতে ও হচ্ছে চিন্তা করতে থাকে যে ওর বইয়ে যে হিরো আছে ওর ক্যারেক্টারটা কেমন হবে, এবার গল্পের প্লট কেমন হবে, ও চিন্তা করতেছে। বাট চিন্তা করতে যে ও যেটা রিয়েলাইজ করতে পারে, ওর মাথার ভিতরে শুধু গ্রিস 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 ঘুরতেছে, ব্রেনে কোনো পড়াশোনা কোনো গল্পের প্লট আসতেছে না। তো এমন একটা অবস্থা রাইট নাও এখন প্রকাশনীর যত বড় বড় অফিসাররা আছে ওদের সবার সাথে বসে এখন ম্যারি মিটিং করতেছে। এই মিটিংয়ের ভিতরেও কিভাবে গ্রিস হাসে, কিভাবে কথা বলে, কিভাবে চলে, ওর মাথার মধ্যে এগুলো কাজ করতেছে। তো হঠাৎ করে জিজ্ঞাসা করতে ম্যারি আর ইউ দেয়ার? তো ম্যারি ও হ্যাঁ
হ্যাঁ, তখন ওরা বলতে থাকে যে আমাদের উচিত এবার হিরোকেই আমরা যদি ভিলেন বানাই দিই খুব ভালো হবে, এত টুইস্ট, মানুষ তো পাগল হয়ে যাবে। তো এইসব টপিক নিয়েও কথা বলতে থাকে। ও যেটা রিয়েলাইজ করতে থাকে ওর ব্রেন একদম কাজ করতেছে না, ব্রেন একদম ফগি লাগতেছে। এরপর যেটা হয়, ওর কাজে যেহেতু মন বসতেছে না, ও বসে আছে। বসে থাকার পর এখানে গ্রেস আসছে, এসে বলতেছে আপনার খারাপ লাগতেছে, আমি আপনার জন্য একটু চা বানাই এনে দিই, আপনার ভালো লাগবে। পরে বলছে না না, তোমাকে তো আমি রাখছি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য, তোমাকে আমার জন্য টেক কেয়ার করা লাগবে না। এর মধ্যে যেটা হয়েছে, ম্যারি তো হচ্ছে প্রথম গ্রিসকে শুধুমাত্র উইকেন্ডের জন্য রেখেছিল অ্যাজ এ ন্যানি হিসাবে। এখন কিন্তু ও হচ্ছে পুরো সপ্তাহ জুড়েই ন্যানি, ফুল টাইম ন্যানি হয়ে গেছে অলরেডি। তো জন্য চা বানায় আনে, চা বানাতে বানাতে ওর বডিতে মাসাজ দিতে থাকে, দিতে ওর সাথে গল্প করতে থাকে। গল্প করতে করতে ম্যারির মাথা কাজ করতেছে না। ম্যারির কাছে মনে হইতেছে ও আর গ্রিস মেবি ইন্টিমেট হচ্ছে, অথবা গ্রিস ওর সাথে মানে হচ্ছে ফ্ল্যাটিশিয়াস রিলেশনশিপ করছে। ও না বুঝতে পারছে না, ওর একবার ঘুম লাগতেছে, এরকম করতেছে। তো ওর যখন চোখটা খুলে ওর কাছে মনে হলো ওর মুখের কাছে এরকম করে কাইন্ড অফ কিস দেওয়ার মতো করে মনে গ্রেসি আছে। আরেকবার ভালো মতো চোখ খুলে দেখে যে ও নাই। তো ওর সমস্যা যেটা ম্যারির, ও যখন বই লিখতে থাকে কোনটা রিয়েল কোনটা ফেক ও না একদম ভুলে যায়, কাইন্ড অফ ডিলিউশনাল হয়ে যায়। বিকজ রিয়েলিটি আর হচ্ছে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ ও হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলে, যে কারণে কখনো বই লিখতে চায় না। তো যেটা হয়, এর পর দিন বাচ্চাদের একটা গানের অনুষ্ঠান থাকে ওদের স্কুলে। তো সেখানে ম্যারিকেও নিয়ে যায়, মানে ম্যারি, গ্রেস, টম, ওরা তিনজনই যায়। যাওয়ার পরে বাচ্চাদের প্রোগ্রাম দেখার পরে ম্যারি আর টম ওর বাচ্চাদেরকে নিয়ে ছবি টুবি তুলে। এরপর হচ্ছে ম্যারি, গ্রেস ওরা সবাই বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলে। তো এরকম একটা সময় ম্যারি বলতে থাকে গ্রেসকে যে তোমার সাথে আমার একটু কথা আছে, একটু ওইদিকে যাবা। পড়ে গেছে, বলেছে দেখো গ্রেস, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি খুব ভালোবাসি, আমি তোমাকে অ্যাডোর করি, বাট কালকে তোমার আমার ভিতরে যে জিনিসটা হয়ে গেছে আমি চাই না সেটা আবার দ্বিতীয়বার হোক, এটা উচিত না। তো ক্রিস্টিনে বলতেছে কি হয়েছে, আমার তো এখনই মনে নেই আমি কিছু করেছিলাম। তো ম্যারি মনে করে ও খুবই ম্যাচিউর, সো ও এমন একটা ভাব করছে যে ও এই জিনিসটাকে বিগ ডিলই মনে করছে না। তো বলছে ওকে ফাইন, তুমি যদি মনে করো জিনিসটা তুমি এইভাবে ঠিক করে ফেলবা দেন ওকে ফাইন, এই ব্যাপারে আমরা কথা বলছি না। তো এরপর যেটা হয়, এর পরের দিন ওদের একটা প্রোগ্রাম থাকে, যেদিন হচ্ছে ম্যারির অলরেডি হচ্ছে মানে ও ভুলেই গেছে যে প্রোগ্রামে যেতে হবে। হঠাৎ করে টম অফিস থেকে এসে বলছে আমাদের তো রাতে একটা প্রোগ্রাম আছে, তুমি কি ভুলে গেছো, চ্যারিটি প্রোগ্রামে তো আমাদের যেতেই হবে। তো ওই সময় রাত্রেবেলা অলরেডি গ্রেসের হচ্ছে ডিউটি শেষ, ও চলে যাবে। তো ও যখন শোনে যে ওদেরকে বাইরে যেতে হবে, তখন গ্রিস ওকে বলতে থাকে কোনো সমস্যা নাই, আপনারা চলে যান, আমি বাচ্চাদেরকে ঘুমটুম পাড়ায় রেখে দিব, আপনারা আসলে তারপর আমরা যাব। তো এরপর ওখানে যায়, প্রোগ্রাম করে, দুজন ওখান থেকে বাসায় ফিরে আসে। ম্যারি যে বাচ্চাদেরকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে সব কিছু নিজে একা পরিষ্কার করে সব কিছু করে রেখে দিচ্ছে, এটা টমও অনেক পছন্দ করে, ম্যারিও অনেক পছন্দ করে। আর ওরাও না খুবই হচ্ছে ওর প্রতি উইক হয়ে যেতে থাকে, মানে একেবারে ডিপেন্ডেন্ট যাকে বলে। তো পরের দিন পার্টি করে আসার পর ম্যারির অনেক টায়ার্ড লাগতে থাকে। তো ও সুইমিং পুলের পাশে এরকম করে শুয়ে আছে। তো হঠাৎ করে গ্রিস এসে বলে যে আমি কি আপনাকে ম্যাসাজ করে দিব, বলছে হ্যাঁ দাও, ভালো লাগবে। তো ম্যাসাজ করে দেওয়ার পর ওর অনেক রিল্যাক্স লাগতে থাকে। এরপর ম্যারি সুইমিং পুলে নেমে যায়, নেমে যে নিজে সুইম করতে থাকে, ওর অনেক আরাম লাগে। তো বলে যে গ্রিস আসো আমার সাথে জয়েন করো। তো ওরা দুজন একসাথে হচ্ছে শাওয়ার করে। দেন বলে তুমি কি ড্রিঙ্ক খাবা, বাই দ্য ওয়ে তুমি কি হচ্ছে ম্যাচিউর না যে তুমি ড্রিঙ্ক খেতে পারো, বলছে হ্যাঁ আমি অ্যাডাল্ট, আমার কোনো সমস্যা নাই। তো বলছে ওকে ঠিক আছে। তো ওরা দুজন মিলে ড্রিঙ্কস করে, নাচে গায়। এরপর হঠাৎ করে গ্রিস একটু কান্না করে দেয়, কান্না করে দিয়ে ওকে বলতে থাকে প্লিজ আমাকে কখনও আপনাদের ফ্যামিলি থেকে দূর করবেন না। এর রিজন আমি আমার লাইফে কখনও কেউ না আমাকে এত ভালোবাসছে, কেউ না এত আপন করছে, নিজেদের মতো করে রাখছে, আমি চাই সারা জীবন আপনাদের সাথে থাকতে। তখন ম্যারি বলতে থাকে আমরাও তোমাকে আমাদের নিজেদের ফ্যামিলির মতো মনে করি, তুমি কখনও ভাববা না যে তুমি আমাদের ফ্যামিলির বাইরে। তো এই কথা বলে দুজনের সাথে অনেক ক্লোজলি টাইম কাটাতে থাকে। এরপরে হঠাৎ করে ম্যারি আবার বলতে থাকে, মানে গ্রিস বলতে থাকে যে আমি আপনার জন্য একটু ড্রিঙ্কস বানাই নিয়ে আসি, একটু কফি খাবেন, বলছে না এই মুহূর্তে আবার কে খায়, বলছে না একটু খান আপনার ভালো লাগবে। তোকে খাওয়াইছে, খাওয়ানোর পর এখন ম্যারি সোফার ভিতরে শুয়ে আছে। শুয়ে থাকার পর ম্যারির হঠাৎ করে চোখ লেগে গেছে।
চোখ লেগে যাওয়ার পর ওর চোখটা খোলার পর ঠিক বুঝতে পারছে না যেটা রিয়েল নাকি ও একটু আগে যেহেতু ড্রিঙ্কস করেছিল ও কি ড্রাং। ওর কাছে মনে হচ্ছে ম্যারি আর ও ইন্টিমেট হচ্ছে। হ্যাঁ, কী উল্টাপাল্টা দেখতেছি। সো ও বুঝে উঠতে পারে না। যখন ঘুম থেকে উঠছে তখন দেখে যে গ্রিস বাচ্চাদের সাথে টাইম কাটাচ্ছে। ম্যারি তো সবসময় গ্রিসকে নিয়ে অনেক টাইপের উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। ও যে এত সুন্দর, এত ইয়াং, এটা দেখে না ওর নিজের কথা মনে পড়তে থাকে। তো ওর হাজব্যান্ডকেও একবার জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি মনে করো আমার বডিতে সার্জারি করা দরকার, নোজ সার্জারি, মুখটা কীরকম টান টান করা দরকার? তো টম শুনে হাসতে থাকে যে তুমি কেন নিজেকে এরকম চেঞ্জ করতে চাচ্ছ? পর বলছে না, বয়স বাড়ার সাথে সাথে আমার মুখে তো অনেক রিঙ্কেল চলে আসছে, আগের মতো অত সুন্দর নাই, অত অ্যাট্রাকটিভ না। তখন ওর হাজব্যান্ড ওকে বলতে থাকে, তোমার যে মন এত স্বচ্ছ, তুমি যে এত ইন্টেলিজেন্ট, এত ট্যালেন্টেড, তোমার এই দিকগুলোকে আমি ভালোবাসি। তো এগুলো শুনে ম্যারি অনেক রিল্যাক্স ফিল করে। তো ওই দিন সে বাথটবে শুয়ে রিল্যাক্স করছিল। ওই সময় হঠাৎ করে গ্রিস চলে আসছে বাথটবের মানে শাওয়ার রুমে। পরে ম্যারি হঠাৎ করে বলে, তুমি এখানে? বলে কি না, আপনি শাওয়ার করবেন ভাবতেছেন, তো আমি আপনার জন্য কিছু ফুল নিয়ে আসছি, আমি আপনার বাথটবটা সুন্দর করে সাজায় দিতে চাই। তো বলছে ওকে ফাইন, বাথটবটা সাজায় দাও। সাজা দিতে দিতে ও খুব একটা ডেজার্ট টাইপের বানায় না, বলছে এটা আমি বানাইছি, আপনি এটা খান, খেতে খেতে শাওয়ার করেন, আপনার খুব ভালো লাগবে। বলছে না না, আমি এখন খাবো না। বলছে একটু খান। খাইছে। খাওয়ার পরেও বাথটবে শুয়ে আছে। এখন ওর মাথাটা না আবার কেমন জানি করতেছে। ওর কাছে একবার মনে হচ্ছে মেবি ওর সাথে ফ্লার্ট করতেছে গ্রিস, আবার ওর কাছে মনে হচ্ছে মেবি ওরা ইন্টিমেট হওয়ার ট্রাই করতেছে, ও কিছু বুঝতে পারতেছে না। এরপর যখন ওর চোখ খুলছে ও দেখে যে গ্রিস এখানে নাই। সো ওকে ফাইন। তো ওই দিন ওর মানে খুব এনার্জেটিক লাগে ঘুম থেকে ওঠার পর। তো চিন্তা করে আজকে আমি লিখবো। তো ওর হাজব্যান্ডকে বলে, এক কাজ করো, তুমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাও, ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসো, আমি এখানে লিখতে বসবো, আমি এখানে কাউকে চাই না। তো বাচ্চাদেরকে যখন নিয়ে যাবে তো টম বলতেছে যে এক কাজ করো গ্রেসি, তুমি এখান থেকে কি করবা, তোমাকে নিয়েও যাই। তো বাচ্চাদেরকে একটা জায়গায় দিয়ে আসছে, স্কুলে, না না না, প্রথমে স্কুলে দিয়ে আসছে বাচ্চাদেরকে। এরপর টমের সাথে ক্রিস এখন ঘুরে বেড়াচ্ছে। তখন ওকে বলছে, তুমি যাবা আমার সাথে এক জায়গায় খেতে? বলছে হ্যাঁ যাবো। তো ও না এখানে একটু অন্যরকম একটা ভাব করছে। টম সবসময় দেখে খুবই ইনোসেন্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে হিসাবে ওকে ট্রিট করে। ও খুবই একটু সিডাকটিভ হয়ে ওর সাথে কথাবার্তা বলার চেষ্টা করতেছে, খুবই ম্যাচিউর একটা ভাব দেখাচ্ছে। টম তখন ওকে বলতে থাকে, আচ্ছা তোমাকে তো কখনো আমি এভাবে দেখিনি। বলছে কীভাবে আমাকে দেখেন নাই? পরে বলতে থাকে, আমি তোমাকে দেখেছি সবসময়, আমার তোমার মনে হয় দেখলে বিলো 17। বলছে আজকে আমাকে কীরকম লাগতেছে? বলছে আজকে তুমি কেমন 40 years ওল্ডের ওমেনদের মতো ম্যাচিউর ভাব করছো। বলছে আপনার কোনটা ভালো লাগে? এটা বলে ও কাইন্ড অফ সিডাকটিভ টাইপের ইশারা করতে থাকে। তো ওরা ওখানে বসে খাচ্ছে, আনন্দ করছে। গাড়ি দিয়ে তখন ইলিন যাচ্ছিল। এটা গ্লাস ডোরের একটা একতলা একটা কফি হাউসে বসে ওরা কফি খাচ্ছিল। সো বাইরে থেকেও দেখছে যে ওরা দুজন এরকম ফান করতেছে। ইলিনের এই জিনিসটা মোটেও পছন্দ হয় নাই। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসে টম। এরপর গ্রেসিকে নিয়ে একসাথে বিকালের মধ্যে বাসায় ফিরে আসে। আর এর ভিতরে অনেকখানি রাইটিং করা হয়ে গেছে এখন ম্যারিড। তো ওরও খুব রিল্যাক্স লাগতে থাকে। তো তখন গ্রিস কে ম্যারি বলে যে তুমি তখন ফ্রি আছো রাইট? বলছে হ্যাঁ, বাচ্চারা এখন বাবার সাথে খেলছে। বলছে চলো আমরা দুজন মিলে বাইক রাইডিং করি, তুমি তো অনেক সাইকেল চালাতে পছন্দ করো, আমার একটা সাইকেল আছে, চলো বের করি। তো বের করে ওরা একটা জঙ্গলের ভিতরে খুব সুন্দর একটা জায়গা, নদীর পাশে একটা এরকম কাইন্ড অফ পিকনিক করার মতো করে ওরা এরকম বিছানা চাদর বিছায়, এখানে কিছু ফ্রুটস ড্রিঙ্কস নিয়ে গেছিলো, ওগুলা খায়। ম্যারি বসে বসে ওর পছন্দের গল্পের বই গ্রেসিকে পড়ে পড়ে শোনায়। দেন গ্রেসি ওকে বলতে থাকে যে আমি আপনাকে যে এতটা পছন্দ করি, আমার লাইফে আপনার মতো স্পেশাল কেউ আসেনি, আপনি বিশ্বাস করেন, আমার তো কেউ নাই, আপনাকে আমি যে কী পরিমাণে পছন্দ করি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা বলে ঠাস করে গ্রেসি ম্যারিকে একটা কিস করে দেয়। তো জিনিসটাতে ম্যারি একদমই অবাক হয় না, বাট ওকে খুব সুন্দর আদর করে বলে যে এটা এখানেই থাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চারা বাসায় একা আছে, চলো আমরা চলে যাই। তো খুব সুন্দর করে গ্রিস ব্যাপারটা হ্যান্ডেল করে যে উনি মেবি পছন্দ করছেন। বলছি ইটস ওকে ফাইন, চলেন আমরা চলে যাই। তো যাওয়ার সময় যেটা খেয়াল করে, হঠাৎ করে ম্যারির যে বাইক আছে, বাইকটার টায়ারটা পাম পাং পাং পাম 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 কী বলে এটা, পাংচার?
ভুলে গেছি ওয়ার্ডটা। তো সাইকেলের টায়ারটা নষ্ট হয়ে গেছে। তো এখন বলে এখন কিভাবে যাব আমরা? তো তখন গ্রিস বলে তাহলে কি আমাদেরকে হাঁটতে হবে? বলছে হ্যাঁ, বেশি দূর না, এরকম 4-5 কিলোমিটার, তো চলো আমরা হাঁটতে হাঁটতেই যাই। তো হাঁটতে হাঁটতে আসতে অনেক সন্ধ্যা রাত হয়ে গেছে। এদিক দিয়ে টম অনেক চিন্তা করতে থাকে হুট করে কোথায় গেল, গ্রেসিও নাই ঘরে, ম্যারিও নাই ঘরে। তো ও সব জায়গায় ফোন করতে থাকে। এদিক দিয়ে ওদের ফোন সাইলেন্টে ছিল, ওরা টের পায়নি। তো এর ভিতরে ইলিনও চলে আসছে বাসায়, ও যা দেখছে আজকে বাইরে, এখন তো বান্ধবীর সাথে এটা শেয়ার করা লাগবে। তো যাই হোক, ইলিন ওকে দেখেই চিন্তা করে কোথায় গেছো তুমি? তখন ম্যারি ওকে দেখে বলে ইলিন তুমি আমার বাসায় কেন? বসে না, একটা বিষয় আমার তোমার সাথে কথা বলা দরকার আছে, যে কারণে আমি না এসেই পারলাম না, বস ওকে বলো। তো গ্রেসি তখন অন্য সাইডে, তো ওকে টান দিয়ে দিকে নিয়ে আসছে, এনে বলছে দেখো আজকে তোমার হাজব্যান্ডের সাথে গ্রেসি বাইরে গেছে, তুমি কি এটা জানো? বলে কি হ্যাঁ মনে হয় বাইরে গেছে, আমি তখন লিখতেছিলাম, তো আমি ওদেরকে বাইরে যেতে দিচ্ছি, আমি তোমাকে বারবার ফোন দিচ্ছিলাম, ফোন সাইলেন্ট করে আমি লিখতে বসছি। ও যেভাবে ওরা মেলামেশা করতেছিল জিনিসটা কিন্তু একদমই নর্মাল না। তুমি যদি চাও তোমার সংসার বাঁচুক, আমার মনে হয় তোমার এই জিনিসটার প্রতি একটু কড়া নজর দেওয়া দরকার। তখন ইলিনের উপর একটু কট করে চেতে গেছে ম্যারি, চেতেছে বলতেছে এই যে রাত বিরাতে হুট করে তুমি আমার বাসায় আসো, আজকে যদি আমি বলে বসি আমার হাজব্যান্ডকে তুমি পছন্দ করো। এখন ইলিন শুনে বলতে তুমি কি বললা, তোমার হাজব্যান্ডকে কেন আমি পছন্দ করবো? তোমরা দুজনই আমার ভালো ফ্রেন্ড, আমি কখনো চাবো না তোমাদের সংসার নষ্ট হোক। আর বাই দ্য ওয়ে আমার ফ্রেন্ডশিপের তুমি এই মূল্য দিছো, তুমি ভালো থাকো তোমার গ্রেসিকে নিয়ে, তোমার হাজব্যান্ডকে নিয়ে। এই কথা বলে রাগ করে ওখান থেকে ইমিডিয়েটলি চলে যায় হচ্ছে ইলিন। তো ইলিন চলে যাওয়ার পর ম্যারি খুবই কাইন্ড অফ বলতে পারো একটু ওর মেজাজটা খিটমিটে হয়ে যায়, কজ এরকম আজে বাজে কথা বলে গেছে ওর হাজব্যান্ডের নামে, ওর ন্যানির নামে, জিনিসটা একদমই পছন্দ হয় নাই ওর। তো বাচ্চারা যখন বাবার সাথে খেলাধুলা করছিল ওই মুহূর্তে ম্যারির কাছে গ্রেস আসছে, এসে ওকে বলতে থাকে যে আমি আপনাকে কত ভালোবাসি, আমি বলে বোঝাতে পারবো না, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। তো ওরা কাইন্ড অফ রান্নাঘরের ভিতরে একটু ক্লোজ আসে এরকম টাইপের। তো হঠাৎ করে ওর হাজব্যান্ড চলে আসে, তো ওরা দুজন দাঁড়ায় এসে বলছে তোমরা কী করছো? বলছে আমরা রান্নার প্রিপেয়ারিং করতেছি। তো তখন গ্রিস যেটা বলতে থাকে আজকে তো সারাদিন আপনি অনেক টায়ার্ড ছিলেন, ম্যারিকে বলতে থাকে আপনি চাইলে একটু রেস্ট নিতে পারেন। তখন টম বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা রান্নার রেডি করে তোমাকে ডাকতেছি, তুমি ঘুমাও। তো এত কিছুর ভিতরে ম্যারির অনেক টায়ার্ড লাগতে থাকে, মানে আজকের দিনটা তো অনেক ধকল গেছে, অনেক লেখালেখি করছে, ঘুরছে, হাঁটছে, বান্ধবীর সাথে ঝগড়া করছে, আবার কাইন্ড অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে গ্রিসির সাথে। তো টায়ার্ড হয়ে ও ঘুমাইতে চলে গেছে। ঘুমাইতে চলে যাওয়ার পর হঠাৎ করে অদ্ভুত আওয়াজে ওর ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর ও কেমন জানি একটা ইন্টিমেসি টাইপের সাউন্ড শুনতে পাচ্ছে। ও রান্নাঘরে যেয়ে দেখে ওর হাজব্যান্ড গ্রিসের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খেলা শুরু করে দিছে। এখন ও দেখে বুঝতে পারতেছে না ও ঠিক দেখতেছে না ভুল দেখতেছে। ও মানে ওর চোখটাকে বারবার এরকম বড় করে দেখার চেষ্টা করতেছে, মানে দেখতেছিটা কি, হচ্ছেটা কি। মানে ও তো মনে করতো যে গ্রেসি মেবি লেসবিয়ান আর ওকে পছন্দ করে, এখন ওর হাজব্যান্ডকে, এটার মানে কি? তো ও এটা দেখে ওখান থেকে চিল্লানোর চেষ্টা করতো, স্টপ, নো নো নো, স্টপ করো না, গ্রেসি থামো থামো বলতে বলতে ধাপ করে অজ্ঞান হয়ে ও নিচেই পড়ে গেছে। আর এখান থেকে টম ফিসফিসায় বলতেছে এখনও জেনে গেল না। তখন গ্রেসি বলতেছে ও ইনাফ ঘুমের ওষুধ খাইছে, ওর কিচ্ছু মনে থাকবে না। কাহিনী এখানেই খতম। এরপর যখন চোখ খুলে ম্যারির, ও দেখে যে ও বিছানায় শুয়ে আছে। ও দৌড় দিয়ে আবার চিন্তা করে ওখানে যে দেখবি কী হয়েছে, ওখানে কী হয়েছিল একটু আগে, যে দেখে বাচ্চাগুলোর বাবা বলতেছে যে নো মোর ভিডিও গেম, রান্না রেডি হয়ে গেছে, চলো সবাই বসে খাবা। আর এদিক দিয়ে ম্যারি সবার জন্য খাবার দাবার রেডি করতেছে। এখন ম্যারির মাথা পুরোটা ঘুরাচ্ছে, বলতেছে আচ্ছা আমি কি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি? একটু আগে আমি যেগুলো দেখলাম এগুলো এত রিয়েল লাগলো, আমার তো মনে হচ্ছে ওরা আমার মানে মানে আমার পিছনে ওরা কিছু উল্টাপাল্টা করতেছে, কি হচ্ছে এগুলা? ম্যারির মাথা একদমই কাজ করতেছে না। তো তখন ওর জামাই ওকে জিজ্ঞাসা করতে কী হয়েছে, বলে অনেক বাজে একটা স্বপ্ন দেখছি, অনেক বাজে স্বপ্ন দেখছি, আমার মাথা একদমই কাজ করতেছে না। তখন গ্রিসি ওকে বলতে থাকে যে হ্যাঁ মাঝে মাঝে খারাপ স্বপ্ন এমনভাবে আমাদেরকে গ্রাস করে নেয় আমরা বুঝতেই পারি না কোনটা ফেক আর কোনটা রিয়েল। তো এই কথা বলতে বলতে ওর জামাই বলছে চলো এখন ডিনার টাইম, একসাথে খাই, এগুলোর কথা বাদ দাও, পরে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ম্যারি বলে ওকে ফাইন। তো বাচ্চাদের বসানোর সাথে সাথে গ্রিস পাশে বসে ওর জামাই এখানে বসছে, ওর জন্য এখানে জায়গা রাখছে।
তো হঠাৎ করে ম্যারি ওকে বলতে থাকে যে তুমি না সবসময় বলো যে ডিনার টাইমটা আমাদের কোয়ালিটিফুল টাইম, তো তুমি এখানে কী করতেছো? তো এটা শুনে গ্রেসি অনেক লজ্জা পেয়ে যায়, না না আপনি ঠিকই বলছেন, আমার এখন চলে যাওয়া উচিত, আমি এখন চলে যাচ্ছি। তো টম বারবার বলতে থেকে তুমি ওকে এইভাবে অপমান করতেছো কেন? একজন খেতে বসছে এভাবে উঠাই দেয়, ও খেয়ে চলে যেত। পরে বলছে না, এটা আমাদের ফ্যামিলি কোয়ালিটিফুল টাইম, আমাদের ফ্যামিলি থাকা উচিত। তো গ্রেসি অনেক ইম্বারেসিং হয়, সাথে সাথে ও সাইকেলটা নিয়েও চলে যায়। তো হাজব্যান্ডের সাথে খাওয়া দাওয়া করার পর তুমুল ঝগড়াও শুরু করে দেয় যে কী হয়েছে না হয়েছে, আমি যেটা স্বপ্ন দেখছি স্বপ্ন এটা এতটাই রিয়েল, তুমি আমার পিঠ পেছে এগুলো কিছু করছো না করছো। ওর জামাই বলে দেখো আমি জানি তুমি যখন বই লিখো তুমি এখন এরকম ডিলিউশনাল হয়ে যাও, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি, আমি বলবো প্লিজ একটু তুমি ঘুমায় যাও, ঘুম থেকে উঠলে দেখবে তোমার ভালো লাগা শুরু হয়ে গেছে। পর ম্যারি আর টম ঘুমোতে চলে যায়। ঘুমোতে চলে যাওয়ার পর রাত 1টার দিকে ম্যারির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার পর আজকে যা যা ঘটলো এই সিচুয়েশন নিয়ে খুবই অস্থির ফিল করতে থাকে। আর ম্যারির যেহেতু সিগারেট খাওয়ার অভ্যাস আছে, ও সিগারেট খেতে খেতে ওর বাসার সামনে যে লন আছে ওই মাঠটার ভিতরে ও পায়চারা করতে থাকে। আর এর ভিতরে আবার হচ্ছে টম একবার ঘুম থেকে ভাঙে, ওর ঘুম থেকে উঠে দেখে যে ম্যারি পাশে নাই, এখন রাতে 1টা বাজে। ও জানে ওর ওয়াইফ এরকম সিগারেট খায়, হাঁটাচলা করে মধ্যরাতে, তো ও আবার ঘুমিয়ে গেছে। তো এরপর যেটা হয়, হাঁটাচলা করে ম্যারি এসে হচ্ছে বিছানায় ঘুমায় যায়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তখন ওর কাইন্ড অফ বলতে পারো ব্রেনটা এখন ঠিক হয়েছে, ভালো লাগতেছে মাথাটা। তো গত দিনের জন্য ওর অ্যাকচুয়ালি ইম্বারেসিং লাগতে থাকে যে একটা স্বপ্ন দেখে আমি আমার হাজব্যান্ডের সাথে যে খারাপ ব্যবহারটা করছি, কৃষি মেয়েটা আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করতেছে, ওর সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, আমার জিনিসটা একদমই উচিত হয় নাই। তো কৃষি আসার পর ও কৃষিকে সরি বলে আর বলে যে স্বপ্নটা দেখে আমার বেসিক্যালি একদম মাথা ঠিক ছিল না। তখন কৃষি বলে ইটস ওকে, কোনো সমস্যা নাই, আমি জিনিসটা বুঝতে পারছি, আর আপনি এখন বই লিখছেন, আপনার মনে হয় মাথায় অনেক প্রেশার, সো কোনো সমস্যা নাই। তো দুজনই নর্মালি কথাবার্তা বলে। এরপরে চিন্তা করে যেহেতু 1 মাস হয়ে গেছে, এখন তো গ্রেসিকে টাকা দিতে হবে, তো কীভাবে টাকা দিবে? ও ভাবছে যে এজেন্সির মাধ্যমে তাহলে আমি টাকাটা দিয়ে দিই। তো এজেন্সিকে ফোন দিয়ে বলে সরি 1 মাসের বেশি তো টাইম হয়ে গেল, প্রায় 1 মাস 10 দিন আমার তো আপনাদের পেমেন্টটা করা হয়নি, তো কিভাবে আপনাদেরকে পেমেন্টটা দিতে হয় এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন তাহলে খুব ভালো হতো। তো ওইখান থেকে ওই এজেন্সির মহিলাটা বলতেছে ম্যাম, আমরা যতগুলো মেয়ে পাঠিয়েছিলাম আপনার তো কাউকেই পছন্দ হয়নি, তো আপনি কেন আমাদেরকে পেমেন্ট দিতে যাবেন? তো এটা শুনে ম্যারি একটু থতমতো খেয়ে গেছে যে তাহলে এই মেয়ে কে? তো এই জিনিসটা ওকে আর বুঝতে দেয় না, বলছে ও আচ্ছা আচ্ছা, না না আমি ভাবছিলাম মেবি পেমেন্ট দেওয়া লাগবে, আমি অ্যাকচুয়ালি একটা ন্যানি রেখেছি, তো আমি ভেবেছি আপনাদের থেকে আমি নিয়েছিলাম, আমি আরেকটা এজেন্সিতে কল দিয়ে ফেলেছি, কিছু মনে করবে না। বলছি ইটস ওকে, টোটালি ফাইন। আর রাইট নাও আমাদের কাছে এরকম কোনো পার্মানেন্ট জব করার মতো ন্যানি নেই, যদি আমরা পাই তাহলে কি আমরা ভবিষ্যতে পাঠিয়ে দিব? বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা এই ব্যাপারে পরে কথা বলতেছি। তো এটা শুনে এবার ম্যারির মাথা খারাপ হয়ে গেছে, তাহলে আমার ঘরের ভিতরে যে মেয়ে আছে এটা কে? তো ওর এক নজরে ও গ্রিসির দিকে তাকায় আছে। ও যেটা খেয়াল করতে পারে গ্রিসি কাইন্ড অফ ওর বাসাটাকে জব্দ করে ফেলছে, বাচ্চাগুলো এখন ওর কথায় উঠে আর বসে, মায়ের কাছেও এত আসে না। তো যেটা হয়, ম্যারি রাইট নাও খুবই ভয়ে আছে যে কাকে না জেনে শুনে ও ঘরে ঢুকাইছে। এখন এই মেয়ে যে বলছে ওর নাম গ্রিসি, এখন আদৌ কি ও গ্রিসি? ও কে, কোথা থেকে আসছে ম্যারি কিন্তু কিচ্ছু জানে না। এখন ম্যারি চিন্তা করতে থাকে এটা আমি কীভাবে বের করবো যে ও কে। তো হঠাৎ করে মনে পড়ে যে গ্রিসি যেই লাইব্রেরি থেকে রেগুলার বই নিয়ে এসে পড়ে সেই লাইব্রেরিটা ম্যারি চিনে। ম্যারি যখন ইয়াং ছিল সেই লাইব্রেরি থেকে বই এনে পড়তো। তো রাইট না ও একটা বই পড়তেছে যেটার নাম হচ্ছে ল্যাডি। তো ও কী করে, লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে একটা বৃদ্ধ মহিলা হচ্ছে রিসেপশনে বসে, ওকে যেয়ে বলে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর ল্যাডি বইটা নেওয়ার কথা, ও কি ল্যাডি বইটা নিয়েছে, আপনি কি একটু চেক করে দেখবেন? তো বলতে থাকে তোমার ফ্রেন্ডের লাস্ট নেম কি? পরে বলে আমি ঠিক মনে করতে পারতেছি না, ও আমার বুক পড়ার ফ্রেন্ড টাইপের। বলছে তোমার ফ্রেন্ড আর তুমি লাস্ট নেম জানো না? বলতেছে না, একটু চেক করেন না ল্যাডি বইটাও নিয়েছে কি না, কজ আমার নেওয়ার কথা ছিল ওর পরে। তো ও হচ্ছে এক্সেল শিট চেক করে ওকে জানায় লাস্ট 3 মান্থে একটা মেয়েই শুধু ল্যাডি নিছে, এর ভিতরে কেউ নেয় নাই। তো ও টুক করে ওই নাম ঠিকানাটা নিয়ে নেয় যে কে অ্যাকচুয়ালি ল্যাডিটা পড়তেছে। তো অলরেডি ও জানে যে গ্রিসির আসল পরিচয় কী। তো এটা জানার পর ও
ও হঠাৎ করে অনেক রিগ্রেট ফিল করতে থাকে যে ইলিনের সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলছি কালকে। বারবার ইলিনকে কল দিতে থাকে, ইলিন প্লিজ কল ধরো, তোমার সাথে অনেক কথা বলার আছে, আমি এক্সট্রিমলি সরি, আমি অনেক দুঃখিত যে এমনভাবে তোমাকে অপমান করে পাঠাইছি, তুমি আমার এত ক্লোজ ফ্রেন্ড, তোমার সাথে আমার এরকম করা উচিত হয়নি। তো ইলিনের কল হচ্ছে, মোবাইল বারবার বন্ধ বলতেছে। তো চিন্তা করে না 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 ওকে এরকম ফোনে সরি না বলে আমার ওকে সরি বলা উচিত। তো ও তাড়াতাড়ি ওর অফিসে যায়, অফিসে যেয়ে দেখে যে ইলিন বসে আছে চেয়ারটার উল্টা পাশে। তো চেয়ারটা ঘুরায় ওকে দেখতে যায়, দেখে ওর গলার ভিতরে কেচি ঢুকানো। আই মিন কেউ ইলিনকে খুন করছে। এটা দেখে তো ও একেবারে পাগল হয়ে গেছে, অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে 911-এ কল করে, পুলিশ আসে, ওর লাশ নিয়ে যায়। এরপরে ওকে অনেক রিল্যাক্স করানোর চেষ্টা করে, দেন বলে যে আপনার কিছু বয়ানের দরকার, সো আমরা আপনাকে রাইট নাও একটু পুলিশ স্টেশন চাচ্ছি, আপনি আমাদের সাথে একটু কোঅপারেট করেন। তো তখন ম্যারি বলতে থাকে কোনো সমস্যা নেই, আমি অবশ্যই কোঅপারেট করবো, আমার ফ্রেন্ডের সাথে এরকম কে করেছে আমার তো অবশ্যই জানা দরকার। তো ও পুলিশ স্টেশনে যাওয়ার পরে খেয়াল করে যে ওকেই সবাই সাসপেক্ট মনে করতেছে। তো ও তো খুব ভয় পেয়ে যায়। এরপরে ওকে এরকম একটা রুমের মধ্যে নিয়ে যেয়ে বসায়, রুমের মধ্যে নিয়ে বসায়, বলে যে দেখেন এলিনের গলায় যে কেচিটা ঢুকানো এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমরা দেখতে পেয়েছি সিসিটিভির ক্যামেরা ফুটেজে আপনার মতোই কাপড় চুপড় পরে কেউ মুখ লুকিয়ে রাত 1টার দিকে ওর অফিসে এসেছিল। ও কালকে লেট নাইট পর্যন্ত কাজ করছিল, আর একমাত্র আপনি আপনার ফ্রেন্ডের হয়তো বা শিডিউল জানেন। সো এখন আমরা আপনাকেই সাসপেক্ট মনে করতেছি। ও তখন বলতে না 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 আমি এই জিনিসটা করি নাই, আমি বাসায় ছিলাম, আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেন। বলে কি আপনার হাজব্যান্ডকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম আপনার হাজব্যান্ড বলেছিল রাত 1টার দিকে আপনি বিছানায় ছিলেন না। তো ও এখন বলে ও মাই গড, এই খুনটা কী করছে আমি জানি, এই খুনটা গ্রেসি করছে আমাকে ফাঁসানোর জন্য, আপনারা জাস্ট ওকে ধরেন। বলছে এভাবে তো বললে হবে না। তো ওর হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য ওকে সময় দেয়। তোর হাজব্যান্ডকেও বলতে থাকে যে এই ঘটনা ঘটছে, তুমি বিশ্বাস করো। পরে ওর হাজব্যান্ড বলতে তুমি তো বই লিখতে গেলে সবসময় এরকম উল্টাপাল্টা চিন্তা করতে থাকো, আর ইউ শিওর তুমি? বলছে হ্যাঁ। বলছে দেখো আমি ওয়াশরুম থেকে আসতেছি, তুমি পুলিশ অফিসারদেরকে বলবা যতক্ষণ না আসি তুমি এখানে ওয়েট করবা। বলছে ওকে ঠিক আছে। তো ও ওয়াশরুমে যাওয়ার নাম করে ও আস্তে করে বাইরে গিয়ে গাড়ি নিয়ে বেরোয় গেছে। কজ যেই ঠিকানাটাও পাইছে ও জানে এখানে গেলেই ও আসলে জানতে পারবে যে গ্রেসি আসলে কে। তো গ্রেসির অ্যাকচুয়াল নাম হচ্ছে গ্রেসি টেইলর। ও হচ্ছে ওর ফস্টার মাদারের সাথে থাকে একটা গ্রামের দিকে। তো এই ঠিকানাটা লাইব্রেরি থেকে চুরি করছে হচ্ছে ম্যারি। তো ঠিক সেই বাসাতে ও চলে যায়। চলে যাওয়ার পর ও দরজাটা নক করতে থাকে যে গ্রিসি গ্রিসি তুমি কি আছো? তো ওখান থেকে একটা লোকের মতো এরকম আওয়াজ, একটা লোক বলতে কে 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 আসছো এখানে। আবার একটা মহিলা বলতে থাকে দাঁড়ান দরজা খুলতেছি, এরকম 2টা গলার আওয়াজ পাইতেছে। তো ভাবে মনে হয় 2জন বয়স্ক মানুষ ভিতরে আছে। তো দরজা খোলার সাথে সাথে ওকে জিজ্ঞাসা করে যে আপনি কে, কাকে চান? তখন ম্যারি বলে যে আমি হচ্ছে গ্রেসি টেইলরের ব্যাপারে জানতে এসেছিলাম, আমি ওনাকে একটা জব দিব ঠিক করেছি। পরে বলছে ও তো বাসায় নাই, জান এখান থেকে। পরে বলে আমি অনেক দূর থেকে আসছি, একটু ওয়াশরুম ইউজ করতে দিবেন? বলছে হ্যাঁ দিব। তো ওয়াশরুমে যায়, ও খেয়াল করে এই মহিলাটাই কখনো কখনো পুরুষের গলায় আওয়াজ করে আর বলে কুকুরটাকে যা এখান থেকে যা। আবার মাঝে মাঝে বলে বেবি কাম হিয়ার কাম হিয়ার। তো বুঝতে পারে যে এই মহিলাটার মনে পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রবলেম আছে। তো যাই হোক ও খুব ভয় পেতে থাকে। তো এরপর বলে যে গ্রেসিকে আপনি কবে থেকে পালেন, ও আপনার কাছে কতদিন ধরে আসে? তো নর্মালি বলতে থাকে যে ওর বাবা মা ছোটোবেলায় ওকে অনেক অ্যাবিউজ করতো, ও অনেক টর্চারের মধ্যে বড় হয়েছে, ইভেন ছোটোবেলায় তো জেলেই বড় হয়েছে। তো ওখান থেকে বের হওয়ার পর ওর কোনো জায়গা ছিল না, তো আমাকে ওরা দিছে ওকে পালার জন্য। তো রিসেন্টলি আমি শুনলাম ও একটা স্পাতে শহরে চাকরি করতেছে, ওখানেই ও থাকে। এখন আপনি ওকে কী জব দিতে চান? ভাবছে ও আচ্ছা না না কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, নেক্সট টাইম আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো। সো ওকে ফাইন। তো ও বেসিক্যালি যেটা রিয়েলাইজ করতে পারে স্পাতেই কিন্তু ও আর ওর ফ্রেন্ড কনভারসেশন করতেছিল যে ওরা একটা ন্যানি চায়। তো ও দুয়ে দুয়ে সব চার মিলাতে থাকে যে ওখানে অনেক দিন ধরেই গ্রেসি জব করতো, ওই স্পা গার্লকে ওর মনে হয় চোখে পড়েনি। ও যখন জানতে পারে যে এরকম ওরা একটা ন্যানি খুঁজতেছে, তো ভাবে যে ওর একটা অপরচুনিটি একটা ভালো জব পাওয়ার। তো ও ওই যে কার্ডের কথা বলেছিল ওই কার্ড থেকে হচ্ছে গিয়ে কার্ডের ঠিকানাটা ও ক্যামেরাতে ছবি তুলে নেয়। ছবি তুলে নিয়ে যাওয়ার পর ও
ও এরপরে হচ্ছে ওই এজেন্সিতে যায় গ্রেসি, যে ওখানে বলে যে ও একটা জব চায়, বাট যেহেতু ও আগে একবার জেলে গিয়েছিল তো ও এখানে পাবে না। তো ও রিসেন্টলি ও যেটা করতে থাকে, একটা ওকে মেবি চা খেতে দেয়, তো চাটা নিজের গায়ের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর ওই মহিলাটা বলে থাকে তুমি বসো, আমি তোমার জন্য একটা টিস্যু নিয়ে আসতেছি যেন তুমি তোমাকে ক্লিন করতে পারো, সো সরি তোমার গায়ে পানিটা পড়ে কফিটা পড়ে গেছে। তো বলছে ওকে ফাইন, কোনো সমস্যা নাই। ও যেটা করতে থাকে, রিসেন্টলি কার কার নাম অ্যাড হয়েছে ওই পেপারটা চেক করতে থাকে। ওই পেপারটা নিয়েই মহিলাটা বসেছিল। তো ওইগুলা কয়েকটা পেপারে ছবি তুলে ফেলছে, তো ছবি তুলে ওখান থেকে ও ম্যারির ব্যাপারে জেনে যায়। তো এরপর ও জানতে পারে যে রিসেন্টলি ম্যারির বাসায় আগামীকাল সকাল 9টার দিকে এরকম মেয়েরা যাবে। তো ও ওই অনুযায়ী ম্যারির বাসায় চলে যায়, আর ম্যারি মনে করে মেবি ওখান থেকে মেয়ে পাঠাইছে, তো এইভাবেই ওর বাসায় ঢুকে। তো সব কিছু একেবারে মাথায় ক্যালকুলেট করার পর বারবার ওর হাজব্যান্ডকে কল দিচ্ছিল, বাট এখানে নেটওয়ার্কের সমস্যা, যেহেতু একটু গ্রাম্য সাইডে আসছে, ওর হাজব্যান্ডকে বারবার বলছিল গ্রেসি খুবই ডেঞ্জারাস, ওকে ঘরে ঢুকতে দিবা না, ওকে ঘরে ঢুকতে দিবা না। ওর হাজব্যান্ড শুনতেছে কী বলতেছে, বাস বুঝতে পারে নাই। তো ওর হাজব্যান্ড পুলিশের ওখান থেকে আসে, এদিক দিয়ে তোর বউকে খুঁজতেছে, দেন বলে যে 24 আওয়ারের ভিতরেও চলে আসতেছে, কোনো সমস্যা নাই। পুলিশকে ও বলে আসে, আসার পর দিনটা অনেক হ্যাট্রিক গেছে, তো শাওয়ারে চলে যায়। শাওয়ারে গোসল করতে করতে ও দেখে গ্রিসি চলে আসছে, আর এখানে খুবই ডমিনেট্রিক্স টাইপের পোশাক পরে আসছে ও। এসে টমকে বলতে থাকে চলো আমার সাথে খেলবা। খেলবা মানে বেসিক্যালি ওর সাথে কাইন্ড অফ বলতে পারো প্লে রোল টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওরা করতো। তো তখন টম বলতে থাকে দেখো যা হবার হয়ে গেছে, আমার আর ইন্টারেস্ট নেই তোমার সাথে এরকম করার। অবশ্যই তুমি খেলবা না মানে, তুমি বলছো সবসময় আমার সাথে খেলবা, আর তুমি আমার সাথে খেলতে পছন্দ করো, আর এখন তুমি বলছো আমার সাথে খেলবা না। তো টম বারবার বলতে থাকে দেখো তুমি এভাবে আমাকে ফোর্স করতে পারো না, যা হবার হয়েছে, আমি একবার তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি আমরা ইন্টিমেট হয়ে গেছি, বাট আমি আমার লাইফ এটা দ্বিতীয়বার চাই না। তো টম তো গোসল করতেছিল, আর ও একটা জ্যাকেট পরে দাঁড়াইছিল গ্রেসি, জ্যাকেটের ভিতরে একটা ছুরি ছিল, ছুরি নিয়ে ওর পেটের ভিতরে কয়েকটা পোজ দিয়ে দিছে, বলছে খেলবি না মানে তুই আমার সাথে, তুই না বলছিস আমার সাথে খেলবি। ও না খুবই অবাক হয়ে যায় যে গ্রেসি কেমন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এরপরে ওকে যখন আরেকটা চাকু দিয়ে খুন করতে যাবে, ওই সময় কলিং বেল চাপ দেয়। ও খুন করতে করতে বলে কি মনে হয় ম্যারি চলে আসছে, যাই আমি দরজা খুলে দিই। পরে বলছে ম্যারি আসো তাড়াতাড়ি আসো, তুমি তুমি অনেক টায়ার্ড, চলো তোমাকে চা বানাই দিই, তুমি চা খাও। পরবর্তীকে তুমি আমার বাসায় কেন, আমার হাজব্যান্ড কোথায়? বলছে ও ওয়াশরুমে আছে, শাওয়ার করছে, তোমার এখন যাওয়া লাগবে না, ও টায়ার্ড। বলছে আমার হাজব্যান্ড টায়ার্ড, ওয়াশরুমে শাওয়ার করতেছে, তুমি কি আমাকে না করার, বাস তুমি বসো, তোমাকে আমি চা দিই, তুমি খাও, তারপর তুমি ওখানে যাও। তো ও না বুঝতে পারছেন এরকম করে, ও দৌড় দিয়ে ওর হাজব্যান্ডের কাছে যেয়ে দেখে ওর হাজব্যান্ডের পেট কেটে ফেলছে, আর কেটে বলতেছে 911 কল দাও, আমার এই কাজ গ্রেসি করছে। তো ও জিনিসটা অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর যেটা হয়, ও 911 কল দিতে দিতে ওর সাথে কাইন্ড অফ হস্তাধস্তি, মারামারি অনেক কিছু করতে থাকে গ্রিস। এটা করতে করতে হঠাৎ করে ম্যারি যেটা খেয়াল করে যে গ্রিসেরও পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। গ্রিসের ভিতরে একটা মেয়ে আছে যে ভালো, যে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যারিকে পছন্দ করে, আরেকটা হচ্ছে খুবই বদমাইশ, খুবই ডমিনেট্রিক্স। ও হচ্ছে ছেলেদেরকে ফুসলায় ফাসলায় এরকম ওর প্রেমে ফেলে ওদেরকে খুন করেও, যে কারণে ও যখন জেল থেকে বেরোইছে ওর জন্য কোনো ভালো ফস্টার ফ্যামিলি পাইতেছিল না। তো এই মহিলারও পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আমি জানি না এটা কেমনে কি। তো ওকে বলছে নে একটা পাগল আরেকটা পাগল পাল, একসাথে 2 পাগল থাকবি। তো ওরা দুজন এই জন্যই একসাথেই থাকতো। তো এরপর যেটা হয়, গ্রিস বারবার বলতে থাকে যে আমি তোমাকে একদমই খুন করতে চাই না ম্যারি, তুমি যতক্ষণ পারো তুমি পালাও, কজ ও বলতে থাকে আমার ভিতরে যে আছে ও কিন্তু তোমাকে খুন করবে। তো এরকম একটা অবস্থায় অনেক কষ্টে ম্যারি 911 কল দিতে সক্ষম হয়। এরপরে পুলিশ আসে, ম্যারি টমকে হচ্ছে হসপিটালে নিয়ে যায় এবং গ্রিসকে গ্রেপ্তার করে। তো এই ঘটনা ঘটার পর অনেক দিন চলে যায়। এখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সবাই বুঝতে পারে যে গ্রিসের মেন্টাল প্রবলেম রয়েছে, ছোটোবেলার এত ট্রমার জন্য বেসিক্যালি ও এরকম। তো ওকে একটা মানসিক হসপিটালে ভর্তি করে। আর মাঝে মাঝেই হচ্ছে গিয়ে এখন ম্যারি ওকে দেখতে যায়। অন্যদিকে ওর বই অনেক ফেমাস হয়েছে, হাজব্যান্ড এখন সুস্থ হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো আছে।
তো ওর হাজব্যান্ডকে বেসিক্যালি জিনিসটা জানায় না যে এখনও হচ্ছে ওর গ্রেসিকে টেক কেয়ার করে, কারণ গ্রেসি অ্যাকচুয়ালি কিন্তু ভালো একটা মেয়ে যে অ্যাকচুয়ালি ওদেরকে পছন্দ করতো, বাট ওর যে ডুয়েল পার্সোনালিটির আরেকটা ক্যারেক্টার আছে ওইটা হচ্ছে এই ফ্যামিলিকে দেখতে পারতো না, ও হচ্ছে কাউকেই দেখতে পারতো না, যাকে গ্রেসি পছন্দ করে তাকেই হচ্ছে ওই ক্যারেক্টারটা খুন করে ফেলতো। তো যেটা হয় 1 বছর হয়ে গেছে এরকম, তো হঠাৎ করে একদিন ম্যারি চিন্তা করে যে আজকে যাই একটু গ্রেসিকে দেখে আসবো। তো গ্রেসিকে দেখতেও যায়, যে দেখেও একদম বেবিদের মতো বাচ্চা সুলভ হয়ে গেছে, ওকে একটা লক আপ রুমে রাখে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানেই থাকে। তো বলে যে চলো আজকে আমরা কার্ড খেলবো, তো ওকে একদম নিজের বাচ্চার মতো করে আদর করতে থাকে ম্যারি অ্যাকচুয়ালি মনের দিক দিয়ে খুবই একটা ভালো একটা মানুষ থাকে, খুবই উদার টাইপের। ওর হাজব্যান্ডকে মারার পরে ও বুঝতে পারছে যে মেয়েটার মানসিক রোগ না থাকলে কোনো দিনও ওর হাজব্যান্ডকেও মারতো না, ওকে ক্ষতি করতো না। তো ওর সাথেও খেলতে থাকে, তো এইভাবেই ওর দিনটা কাটতে থাকে। লাস্টে যে জিনিসটা হয় যে কেউ গ্রিসের মতো কাপড় পরছে বাট মুখটাকে লুকায় তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী শেষ। এই মুভিটার নাম হচ্ছে ডেডলি ইলিউশনাল। এই ডেডলি ইলিউশনাল মুভিটার যে লাস্ট সিন এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড। আমি মুভিটা দেখার পর আমি অনেক হিন্দি যারা হচ্ছে এক্সপ্লেনেশন বানায় না মুভির, তাদের অনেকগুলো আমি এক্সপ্লেনেশন ভিডিও দেখেছি, কেউ জিনিসটা একদম ঠিক মতো ক্লিয়ারই করতে পারে নাই। অনেকে বলেছে যে ম্যারি এখনও স্টিল ভালোবাসে গ্রেসকে, আর ও সবার থেকে লুকায় রাখছে গ্রেসকে, চুপি চুপি ও ওখানে যায়, কিছুক্ষণ গ্রেসের সাথে সময় কাটায়, ও আবার চলে আসে। কিন্তু কথা হচ্ছে যখন ম্যারি ওই হসপিটালটাতে ঢুকছিল গ্রেসকে দেখার জন্য, তখন কিন্তু ওভারকোট পরে মুখে স্কার্ফ দিয়ে সানগ্লাস দিয়ে চুপি চুপি ঢুকে নেয়, ও হচ্ছে নর্মালি ঢুকছে যেভাবে ও যায়। আর ও যেহেতু একজন পপুলার রাইটার, সবাই ওকে চিনে, তো ও যখন এইভাবে ঢুকছে, যাওয়ার সময় তো ওকে লুকিয়ে লুকিয়ে যাওয়া দরকার নাই। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন ইলিনকে কেউ খুন করে, সেও হচ্ছে এরকম ওভারকোট পরে মাথায় স্কার্ফ দিয়ে চুপি চুপি লুকায় তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল। এখন যে এই হসপিটাল থেকে বের হলো, সেও কিন্তু ওভারকোট পরে মাথায় হচ্ছে এরকম স্কার্ফ বেঁধে সানগ্লাসটা লাগায় তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। তো আমি এটা দেখার পরে যেই এন্ডিংটাতে আসছি, সেটা হচ্ছে গ্রিসের সাথে ম্যারির যোগাযোগ পুরো 1 বছর ধরেই আছে, আর গ্রিস খুব ভালো মতো করে ম্যারিকে বিশ্বাস করাতে পারছে যে ও এখন সুস্থ হচ্ছে, তাই ম্যারি ওর সাথে প্রতি মান্থলি একবার করে দেখা করে, ওকে অ্যাপ্রিসিয়েট করে, ওর সাথে টাইম দেয়, কজ ওর ফ্যামিলি মেম্বার কেউ নেই। তো এইভাবেই দিন যাচ্ছিল। একদিন গ্রিস বুঝতে পারে যে সময় সুযোগ বুঝে যেভাবে হোক ম্যারিকে আমি অজ্ঞান করে ফেলবো, এরপর ওর ওভারকোট স্কার্ফ পরে আমি এখান থেকে চুপি চুপি পালাই যাব, কেউ জানতেও পারবে না আমি বেরোয় গেছি। তো এর মানে আমার কাছে মনে হয়েছে যে এখনও গ্রিস আসলে সুস্থ হয়নি, ওর ডুয়েল পার্সোনালিটি এখনও আছে। ও একটা সুযোগ পেয়ে ম্যারিকে ওই রুমের ভিতরে আটকে ম্যারি সেজে বের হয়ে গেছে। এখন বের হয়ে ও পালায়ও যেতে পারে, অথবা টমকে শাস্তি দিতে আবার যেতে পারে। সো গল্পটা খুবই সুন্দর, খুবই কনফিউজিং টাইপের। এই মুভিটা অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে, অথবা তোমাদের নেটফ্লিক্স না থাকলে 1, 2, 3 মুভিতে ফ্রিতে দেখতে পারো। আমার কাছে গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই গল্পটা নিয়ে 12 পাঁচাল করতে আমাকে রিকোয়েস্ট করেছে সাজেদ, সো এটার কারণেই আমি আজকের 12 পাঁচালটা এই গল্পটা নিয়ে করলাম। সো তোমরা আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে এই টাইপের মাইন্ড টুইস্টিং গল্প কেমন লাগে। আর যেটা না বললেই না, যে এখন অনেকেই চিন্তা করতে পারো যে ম্যালি এরকম মাথা ঘুরাতো কোনো, এটা শেষে রিয়েলাইজ করা যায় যে যখনই হচ্ছে গ্রিসি ম্যারিকে কিছু খাওয়াতো, সেটার ভিতরে কিছু একটা মিশায়া দিত, যে কারণে কিছু একটা খেলেই ম্যারি অ্যাকচুয়ালি বুঝতে পারতো না এটা রিয়েলিটি অথবা ভার্চুয়াল। তো যে কারণে হয়তোবা ম্যারির সাথে ও এই উল্টাপাল্টা কাজগুলো করতো, বাট ম্যারি বুঝতো না, এবং অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ডের সাথে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছিল। ম্যারি যেটা মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখে ফেলছিল, বাট ওকে এত পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়াই দিছিল গুঁড়া করে যে ও এটা মনেই রাখতে পারে নাই। সো এই মেয়েটা প্রথম ডে 1 থেকেই এত কিছু করতেছে, এমন না যে মুভিটার লাস্টে ওর ডুয়েল পার্সোনালিটি ওকে এরকম ডিস্টার্ব করছে। ও প্রথম থেকেই হচ্ছে ওর ক্যারেক্টার এরকম সুইচ করে চলতেছিল। এখন এটা দর্শকদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে গ্রিস অ্যাকচুয়ালি প্রথম থেকেই খারাপ ছিল, অথবা অ্যাকচুয়ালি ও এক সাইড ভালো,
আর এক সাইড খারাপ। তো এই ছিল হচ্ছে আজকের গল্প। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।